নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। গতকাল আমি যখন কাজে বেরোই, তখন একটা দাদাভাই আমাকে দেখে জিজ্ঞাসা করে যে, ভাই কেমন আছো? আমি তোমার ভিডিও দেখি। এবং শুধু গতকাল নয়, এটা প্রায়শই আমার সাথে অনেকেই জিজ্ঞেস করে। আর সবার মুখে একটাই প্রশ্ন থাকে, ভাই তুমি এখন কোথায় থাকো? আমি যখন বলি আমি বগুড়াতে থাকি, তখন আমাকে একটা কথা জিজ্ঞেস করে যে, ভাই তোমার রানাঘাটের নপাড়ার বাড়িটা কী হলো? ওখানে থাকো না এখন? তো কেন থাকি না ওই বাড়িটা, আমি ফাইনালি পুরোপুরিভাবে আমার ছেড়ে দিতে হয়েছে, যেটা হয়তো আপনাদেরকেও আমি বলিনি এখনও। তো কেন ছেড়ে দিয়েছি, কী হয়েছিল, এবং আমার ইউটিউবেও অনেকে কমেন্ট করে যে, দাদা তোমার ভিডিও আমি দেখি, কিন্তু তোমার নপাড়ার বাড়িটা কী হলো, কেন থাকো না নপাড়ার বাড়িতে? তো এরকম অনেক প্রশ্নর সম্মুখীন হতে হয়। তো আজকে সেই কথাগুলো তোমাদের পুরোপুরি বলবো যে কী হয়েছিল আর কেন নপাড়ার বাড়ি পুরোপুরিভাবে আমার ছেড়ে দিতে হয়েছে, এবং আমি বর্তমানে কেন ভাড়া বাড়ি থাকি। ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যে এই প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নগুলোর পুরো উত্তর দেবো। আশা করি সবার ভালো লাগবে আর সবাই জানতেও পারবে যে আমি কেন নপাড়ার বাড়িটা ছেড়ে দিয়েছি পুরোপুরিভাবে। আপনারা সবাই জানেন যে আমি হাঁটাচলা করতে পারি না, আমি একটা প্রতিবন্ধী ছেলে। আমি আর আমার ওয়াইফ নপাড়া যখন থাকতাম, আমরা টিউশনি পড়িয়ে আমাদের জীবনযাপন চালাতাম। পরবর্তীতে যখন আমরা ভেলুরে ট্রিটমেন্টের জন্য গিয়েছি, তখন সেখানে আমাদের 2 মাস লেগেছিল প্রায়। কিন্তু 2 মাস যে বাচ্চাদের আমরা পড়াতাম, টিউশনি পড়াতাম, তাদের কোনো মা বাবাই রাখে না যে 2 মাস প্রাইভেট বন্ধ থাকবে। তো তাদের সবাই অন্য অন্য টিউশনি মাস্টারদের কাছে চলে গিয়েছিল পড়ার জন্য। যখন আমরা বাড়িতে আসি, তখন আমরা কোনো টিউশনি পেয়েছিলাম না, এবং আমরা ভেলুর থেকে যখন বাড়িতে ডাইরেক্ট আসি, তখন আমরা শ্বশুরবাড়িতে এসেছিলাম, আমাদের বগুড়াতে, আমার শ্বশুরবাড়ি। তখন এখান থেকে একটা দাদাভাই আমাকে বলে যে, ওখানে যেহেতু পড়াশোনা বন্ধ হয়ে গেছে, আর কিছু আঙ্কেলরা মিলে আমাকে একটা গাড়ি দিয়েছিল, তোমরা সবাই দেখেছো আমি যে গাড়িটায় এখন চলাফেরা করি এবং কাজ করি। এবার ওই দাদাটা আমাকে বলে, এই গাড়িটাই তুই তাহলে একটা কাজ কর, যে ফ্লিপকার্টে আমি তোদের মাল দিচ্ছি, ফ্লিপকার্টের মাল ডেলিভারি কর। তুই গাড়িতে বসেই ফোন করবি, তোর কাছ থেকে এসে নিয়ে যাবে। আমাদের এইখানটায় বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আয়, আর তোকে ছোটো একটা জায়গায় দিচ্ছি, যে জায়গাটায় তুই মানে বেশি দূরে যাওয়ার দরকার নেই। এবং যখন আমি বগুড়াতে কাজ করা শুরু করে দিই, তখন নপাড়া স্বাভাবিক আমার যাওয়াটা একটু কম পড়তো। যে আমি হয়তো 15 দিন বা 10 দিন পর পর কখনো যেতাম। আমি যদি নাও যেতে পারতাম, আমার ওয়াইফ ঈশা, ও গিয়ে ওই বাড়ি গুছিয়ে আসতো এবং মাঝে মাঝে গিয়ে থাকতাম। কিন্তু কিছু মানুষ ভেবেছিল যে আমরা ফাইনালি ওইখানটা আমরা আর থাকবো না। নপাড়ার কিছু লোকে ভেবেছিল যে আমরা ওখানে আর যাব না, আমাদের অনেক টাকা হয়ে গেছে, আমরা ওখানে থাকবো কেন, এই নিয়ে মানে অনেকটা। আর আপনারা সবাই দেখেছেন অতীন্দ্রদার প্রথম ভিডিওতে যে আমার মা ওই জায়গাটা বিক্রি করে দিয়েছিল। কি আমি ওখানে, তাও যাওয়ার কোনো রাস্তা ছিল না আমার। তো ওখানটায় আমরা দুজনে টিউশনি পড়াতাম, একটা কর্মসূত্রে ছিলাম, তা ওখানটাই আমরা জোর জবস্তি বলতে পারো, জোর জবস্তি ওখানে ছিলাম। ওই জায়গা নিয়ে কেস করেছিল, আমাকে মারধর পর্যন্ত করেছিল আমি যখন বাড়িতে ওখানে ছিলাম। আমি মারও খেয়েছি ওখানে বসে। তো এই নিয়ে অনেক মানে ঝুট ঝামেলার সম্মুখীন হয়ে তাও আমরা ওখানেই ছিলাম। নওপাড়ার অনেক লোকে ভেবেছিল যে আমি ওখানে যাচ্ছি না কেন, হয়তো যাবো না ওখানে আর। এটা ভাবা স্বাভাবিক ছিল তাদের জন্য, যদি বলো কেন। যখন আমরা ওই জায়গাটায় ছিলাম, তখন তারা আমাদের অনেক সহযোগিতা করেছে, যে আমাকে, আমার মা যখন ওই জায়গাটা, আপনারা অতীন্দ্রদার প্রথম ভিডিওতে দেখেছেন, আমার মা ওই জায়গাটা বিক্রি করে দিয়েছিল। তো আমরা ওখানে যখন বসবাস করার কোনো রাস্তা ছিল না, নওপাড়ার অসংখ্য মানুষ আমাদের সাহায্য করেছিল যে ওখানে থাকার জন্য, এবং অনেকভাবে আর্থিকভাবেও সাহায্য করেছিল। কিন্তু ওখানে যখন আমরা জোর জবস্তি ছিলাম, তখন নওপাড়ার যারা আমাদের সাপোর্ট করেছিল, তাদের 3 থেকে 4 জনের নামে তারা কেস করে। কেস করার পরে তারা আমার জন্যই মানে আমাকে সাপোর্ট করতে এসে তারা কেস খায়, মানে তাদের পুলিশ কেস হয়। তখন জামিন দেওয়ার জন্য সমস্ত টাকা পয়সা আমারই দিতে হয়। এবং আমার জন্য যারা কেস খেয়েছিল তাদের মানে যতটা জামিনের টাকা পয়সা সব কিছু আমিই দিয়েছিলাম। কিন্তু বর্তমানে যখন আমি থাকি না ওখানে, তাদের মনে একটা ভয় ছিল যে কেসটার কী হবে। কিন্তু সত্যি কথা বলতে আমার ওখানে থাকার ইচ্ছা ছিল, যে ওখানেই থাকবো, কারণ আমার বাড়ি ঘরে কিছু নেই, বর্তমানে ভাড়া বাড়ি থাকি। তখন তারা আমাকে ফোন করে বলে যে তুই এখানে আসিস না কেন। কিন্তু তাদের একটা কথা বোঝাতে পারিনি যে, দাদা আমি কর্মসূত্রের জন্য এখানে রয়েছি, এখান থেকে প্রতিদিন আপ ডাউন করা তো সম্ভব হচ্ছে না, কারণ এখান থেকে প্রায় 30 কিলোমিটার। তাদের মনে একটা ভয় ছিল যে ও হয়তো আর আসবে না, আমাদের কেসের কী হবে। এই নিয়ে আমাকে প্রচুর প্রেশার দেয় যে তোর মাকে কেস তুলতে বল। কেসটা আমার মা করেছিল ওদের নামে, এবং যারা জায়গা কিনেছিল তারা দুজনে মিলে সহযোগিতা করে যাতে আমি ওখানে না থাকতে পারি। তো এই নিয়ে মোটামুটি এই
অনেক দিন ধরে তাদের সাথে কথাবার্তা হয়। আমি তারপরে একদিন যাই, যাওয়ার পরে তারা বলে যে কেসটা তুলে দে। কীভাবে তুলবি জানি না, কেস তুলে দে। তখন কেস তোলার জন্য কী করতে হবে, কেস তোলার জন্য আমাকে বলে যে যারা জায়গা কিনেছে হয় জায়গা ছেড়ে দে, জায়গা ছাড়ার পরে তুই তাহলে আমরা কেস তুলে দেবো। তখন আমি তাদেরকে বলি যে আমার তো জায়গা ছেড়ে দিতে হবে। তখন যারা কেস খেয়েছিল, যারা আমাকে সাপোর্ট করেছিল, তারা বলে তুই কেস তুলবি না কী করবি, জায়গা ছাড়বি না কী করবি আমি জানি না, কিন্তু তোরা আমাদের কেস তুলে দে। সত্যি কথা বলতে বিষয়টা এরকম ছিল যে ওই যে কেসটার জন্য তারা হলো বাইরে কাজে যেতে পারছিল না। একটা দাদাভাই মানে যারা আমাকে সাপোর্ট করেছিল, সেই দাদাভাই বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিল। তার কেস থাকলে তো স্বাভাবিক বিদেশে যাওয়া যায় না। তো এই জন্য সে আমাকে আরও বেশি করে প্রেশার দিচ্ছিল যে কেসটা তুলে দেওয়ার জন্য। তাদেরও মানে তারা সবাই গরিব ফ্যামিলির থেকে, তারা খুব বড় লোক যে তাদের অনেক টাকা পয়সা আছে সেরকম কিছু না। সত্যি কথা বলতে সে আমাকে বললো যে কী করবি ভাই, কেসটা তুল। তখন আমি কথা বললাম যে কেসটা তোলার জন্য কী করতে হবে। তখন আমার মায়ের সাথে তারা কথা বলে যে কেসটা তুলে দাও। তখন আমার মা বলে ঠিক আছে, ওই বাড়িতে যত জিনিসপত্র আছে সেই জিনিসপত্রগুলো দিয়ে দিলে কেসটা তুলে দেবো। এবার জিনিসপত্রগুলো বের করতে দেবে, যে জায়গা কিনেছে সে বললো যে জিনিসপত্রগুলো একভাবেই বেরোবে, যদি জায়গা ছেড়ে দেয় তোমার ছেলে তাহলেই আমরা জিনিসপত্র বের করতে দেবো। এক কথায় জায়গাটা আমার ছেড়ে দিতে হবে, ছেড়ে দিলে কেস তোলা হবে, জিনিসপত্র দেওয়া হবে এবং সব কিছু সমাধান হবে। তখন আমি প্রেশারে পড়ে কী করবো, তখন আমার ওই জায়গা আমার ছেড়ে দিতে হয়েছে। আর ওই যে দাদাভাইরা আমাকে সাহায্য করেছিল আমাকে ওইখানে থাকার জন্য, যখন আমার খারাপ সময় ছিল, তাদেরকেও নওপাড়ার সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা আমাকে অনেক সাহায্য করেছিল থাকার জন্য। কিন্তু সত্যি কথা বলতে আমার নওপাড়ায় থাকার খুবই ইচ্ছা ছিল, কারণ আমার অসময়টা ওখানে কেটেছে এবং কিছুটা ভালো সময়ও ওখানে কেটেছিল। কিন্তু এইভাবে আমি চলে আসতে হবে সেটা আমি ভাবিনি। শুধু একটা বিপদের জন্য বা প্রবলেমের জন্য, তাদের কেস খামারির জন্য আমার ওই জায়গাটা ছেড়ে দিতে হয়েছে। নওপাড়ার জায়গাটা ছাড়ার আমার কোনো ইচ্ছা ছিল না, কারণ ওই জায়গাটাতেই আমার প্রথম ভিডিও শ্যুট করেছিল অতীন্দ্রদা, এবং ওই ভিডিওর সূত্রে আমি অনেক ভালো ট্রিটমেন্ট পেয়েছি এবং আমার জীবনটা একটা টার্নিং পয়েন্ট ছিল। তো ওই বাড়িটার কথা আজও খুব মনে পড়ে, খুব খারাপ লাগে। কিন্তু কী করবো, আমার সামর্থ্য ছিল না ওই বাড়িটা নেওয়ার মতো, কারণ ওই বাড়িটা নিতে গেলে অনেক টাকার দরকার ছিল, সেটা আমার পক্ষে ছিল না সম্ভব। তো বর্তমান সময়ে আমি বগলা ভাড়া বাড়ি থাকি এবং ওই বাড়িটা ছাড়ার জন্য অনেক কষ্ট লেগেছিলো ছাড়ার সময়, এবং অনেক ঝুট ঝামেলার সম্মুখীন হয়েছিলাম। এবং আমি মানে খুব কষ্ট পেয়েছিলাম। এবং সকলের কাছে একটা কথা বলবো লাস্টে, যে আমি ওই বাড়িটা ছেড়ে আমি ঠিক করেছি না ভুল করেছি অবশ্যই আপনারা বলবেন। অ্যাকচুয়ালি ওই বাড়িটায় থাকতে গেলে প্রত্যেকটা দিন ঝুট ঝামেলার সম্মুখীন হতে হতো এবং গালিগালাজ তো আছেই, বিচ্ছিরি ভাষায় যারা যারা কিনেছিল তারা।